প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভির বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসকেএফ নিবেদিত আইভিএফ চিকিৎসায় নতুন দিগন্ত অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থে জোকরেফ। আসছে 25 জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে। দর্শক বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে আমরা প্রত্যেকটি বছর এই দিবসটিকে উদযাপন করে থাকি শুধুমাত্র সেই সমস্ত নিঃসন্তান দম্পতিকে সচেতন করবার জন্য যারা দীর্ঘ 10 বছর 15 বছর কিংবা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটি সন্তান কিংবা একটি নবজাতকের প্রত্যাশায় জীবনের একটি বিশাল সময় হাসি কান্না কিংবা কষ্টের মাঝে নিজেকে অতিবাহিত করছেন এবং আমাদের সমাজ খানিকটা উপেক্ষিত করে রাখে এই সমস্ত দম্পতিগুলোকে। তাদের জন্যই আমাদের আজকের আয়োজন এবং আমরা কথা বলবো আইভিএফ চিকিৎসার নানা দিক নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডাক্তার শাহিনা বেগম শান্তা, সিনিয়র কনসালটেন্ট বিআরবি আইভিএফ সেন্টার। স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। সামনে 25 জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে। আমরা এই যে বিশ্বব্যাপী নানা আয়োজন এবং কর্মসূচির মাঝে প্রত্যেকটি বছর এই একটি দিবসকে উদযাপন করে থাকি, আসলে মূল তাৎপর্য কি কারণে উদযাপন করা হয়ে থাকে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে বন্ধাত্বের যে কাপলগুলো রয়েছে এগুলো ঝুঁকিতে কি পরিমাণ ব্যক্তি বা কি পরিমাণ পরিবার রয়েছে একটু জানবো। ওয়ার্ল্ড আইভিএফ ডে এটা উদযাপন হয়ে থাকে মূলত বিশ্বে যে প্রথম আইভিএফ বা টেস্ট টিউব বেবি লুইস ব্রাউন, ওর জন্মকে স্মরণ করার জন্য, যে সে তো 1978 সালে জন্মগ্রহণ করেছিল, তার ওই জন্ম সময়টাকে মার্ক করার জন্য প্রতি বছর বিশ্বে ওয়ার্ল্ড আইভিএফ ডে পালন করা হয়ে থাকে। এবার তো আমরা জানি 25 জুলাই। এটা মূলত শুধু লুইস ব্রাউনকে বিখ্যাত করা তা না, এটা আমি বলবো চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, আমরা যদি ইনফার্টিলিটি চিকিৎসা বলি, এটা ক্ষেত্রে একটা ভীষণ রকম একদম নতুন একটা ডাইনামিক জিনিস আবিষ্কৃত হয়েছিল। সেটা অনেক বছরের প্রচেষ্টার ফলে এই যে দুই সায়েন্টিস্ট এই যে আইভিএফ চিকিৎসা পদ্ধতি আবিষ্কার করেছেন, তারা বহুবার ব্যর্থ হয়েছেন। আমি শুনেছি যে এরকম যে 100 অ্যাটেম্পটস তার আগে ফেইলিউর হয়েছেন, তারপরে তারা প্রথম আইভিএফ বেবির জন্ম দিতে সক্ষম হয়েছেন এবং তারা এই জন্য কিন্তু পরবর্তীতে নোবেল পুরস্কারও পান। তো এইটা একটা বড় ল্যান্ডমার্ক সেটার জন্য এবং সারা বিশ্বে আইভিএফ সচেতনতা বাড়ানোর জন্য। যে আমরা জানি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনেকগুলো ইম্পর্টেন্ট তারিখকে তাদের সারা বিশ্বে উদযাপন করে থাকে। সেই ক্ষেত্রেই এই 25 জুলাই ওয়ার্ল্ড আইভিএফ ডে উদযাপিত হয়ে আসছে। সাথে জানতে চাই যে আমাদের বাংলাদেশে অনেক নিঃসন্তান দম্পতি রয়েছে, আসলে কি পরিমাণ ব্যক্তি, কি পরিমাণ পরিবার কিংবা কি পরিমাণ কাপল আসলে বন্ধাত্বের শিকার হচ্ছে? প্রতিনিয়ত তো আপনারা রোগী দেখছেন, আমরা কি কোনো ডেটা বের করতে পেরেছি? আমাদের ন্যাশনাল ডেটা যদি বলি, কারণ আমাদের যেটা হয়েছে যে ওরকম একটা সেন্ট্রাল সার্ভার আছে কোনো কিছুতে যেখানে এই ডেটাগুলো ইনপুট হবে, সেরকম সিস্টেমটা নাই। সো বাংলাদেশের প্রেক্ষিতে এক্সাক্ট কত পার্সেন্ট কাপল বন্ধাত্বের সমস্যায় ভুগছেন সেটা বলা মুশকিল। তবে সারা বিশ্বেই ইনফার্টিলিটি পার্সেন্টেজ গ্র্যাজুয়ালি বাড়ছে। বলা হয় যে প্রতি 6 জনে একজন যে কোনো সময় তার কনজুগাল লাইফে যে কোনো সময় ইনফার্টিলিটি কবলে পড়তে পারেন, এই সমস্যাতে ভুগতে পারেন। দেখা যায় 15% থেকে 20% দম্পতি এই সমস্যায় কখনো কখনো ভুগেছেন। তবে সারা বিশ্ব তো বটেই, আমি বলবো বাংলাদেশে এখন জনসংখ্যা অনেক বেশি হলেও ইনফার্টিলিটির সংখ্যাও কিন্তু অনেক বাড়ছে। আমি যখন থেকে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছি, ইনফার্টিলিটি প্র্যাকটিস করছি, তখন মানুষের যতটা সচেতনতা ছিল আমার কাছে মনে এখন সচেতনতাও বেড়েছে। কিন্তু দুইটার মধ্যে যদি পাশাপাশি কম্পেয়ার করতে যাই তাহলে বলবো যে এখনও ইনফার্টিলিটি পার্সেন্টেজটাই অনেক বেশি হারে বাড়ছে, সেই তুলনায় সচেতনতা এখনো বাংলাদেশের মানুষের কম। এই যে আমরা সচেতন হতে পারছি না কিংবা কিছু ক্ষেত্রে সচেতন হয়ে ডায়াগনোসিস করছি যে আসলে বন্ধাত্ব হয়েছে, আমরা আসলে কখন বন্ধাত্ব বলবো এটাও একটা বড় প্রশ্ন। কারণ আমরা প্রত্যন্ত এলাকাগুলোতে দেখি অসচেতন ব্যক্তি কিংবা পরিবারের অনেক সদস্যরা একটি কাপলের বিয়ে হয়েছে 1 বছর 2 বছর, তার মাঝে বলতে শুরু করে যে কি কারণে সন্তান হচ্ছে না। আসলে কোন ক্ষেত্রে একজন দম্পতি বন্ধাত্বের শিকার হয়েছে আমরা ধরে নেব এবং আইভিএফ চিকিৎসা আসলে কাদের ক্ষেত্রে উপযুক্ত? বন্ধাত্বের অনেক কিছুই আসলে ফিমেল পার্টনারের বয়সের সাথে নির্ভর করে এবং তার আগের কোনো হিস্ট্রি, কোনো সার্জারি, মাসিক নিয়মিত অনিয়মিত কিনা, অনেকগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে। মেল পার্টনারের বয়স একটা বড় ফ্যাক্টর, কিন্তু একজন পুরুষ 50-55 বছর বয়সেও বাচ্চার বাবা হতে পারবেন, কিন্তু একটা নারীর জন্য প্র্যাকটিক্যালি সেটা কিন্তু নিজে ডিম্বাণু দিয়ে আমি বলবো যে অসম্ভব। কারণ তার তো একটা মেয়ের জন্য মেনোপজ একটা শব্দ আছে, যে এই সময় ওভারিতে ডিমের সংখ্যা কমে যায় এবং ওভারি এক্সিস্টেড হয়ে তার আলটিমেটলি পার্মানেন্টলি মাসিক বন্ধ হয়ে যায়। সুতরাং ফিমেল পার্টনারের বয়স যদি 30-এর কম থাকে, আগে যদি তার সেরকম কোনো গাইনোকোলজিক্যাল হিস্ট্রি না থাকে বা কোনো সার্জারি সেরকম কোনো কিছু যদি ঝুঁকির মধ্যে না থেকে থাকেন,
তাহলে 1 বছর এবং মাসে যদি নিয়মিত হয়, তাদের সহবাসে যদি কোনো রকম কোনো সমস্যা না হয়ে থাকে, তাহলে 1 বছর নিজেরা চেষ্টা করার পরেই অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আর যদি ফিমেল পার্টনারের বয়স 30-এর বেশি হয়, তাহলে 6 মাস, 35-এর মধ্যে হলে 6 মাসের নিজেরা চেষ্টা করার পরে সর্বোচ্চ 6 মাস চেষ্টা করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। তার বেশি হলে আমি বলবো তারা যেন জাস্ট আফটার ম্যারেজই ডক্টরের সাথে কনসাল্ট করে থাকেন, কারণ ওই একই ইস্যু যে ওভারিতে ডিমের সংখ্যা কমতে থাকে এবং সারা বিশ্বেই এখন ডিম্বাণুর সংখ্যাটা অনেক বেশি কমে যাচ্ছে। এবং আমি বলবো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর তুলনায় এশিয়ান কান্ট্রিতে এবং আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু লো AMH বা ডিম্বাণুর যে রিজার্ভ, ডিম্বাণুর যে স্বল্পতা, সেটার সংখ্যা কিন্তু অনেক বেশি। সুতরাং মানে অনেক দিন নিজেরা চেষ্টা করে বা এলোমেলো চিকিৎসা না করে আমি বলবো প্রথম থেকে একটা সিস্টেমেটিক্যাল চিকিৎসার মধ্যে যেতে পারলে কাপলরা চিকিৎসার ক্ষেত্রে সফল হবেন। একটু জানতে চাই যে এই যে আপনি বলছেন বা আমরা ডেটা অনুযায়ী কথা বলতে গিয়ে বারবার একটি বিষয় সামনে চলে আসছে যে আগের চাইতে বন্ধ্যাত্বের হার প্রতিনিয়ত বাড়ছে, মানে তরুণ তরুণীদের মধ্যে এমন কি কোনো বিষয় রয়েছে যে কারণে আসলে ঝুঁকিতে পড়ছে তারা, কি কারণে এত বন্ধ্যাত্বের শিকার হচ্ছে মানে সাম্প্রতিক সময়ে কাপলগুলো? ইদানিং আমি যদি ফিমেল পার্টনার ধরি, আমাদের কিশোরী বয়স থেকে কিন্তু পলিসিস্টিক ওভারি, যেটা নতুন নাম হয়েছে, আগে PCOS ছিল, এখন নতুন নাম হয়েছে PMOS। এখন কিন্তু PMOS এর সংখ্যাটা পার্সেন্টেজটা অনেক বেশি। একটা কারণ যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস কমে গেছে, সিডেন্টারি লাইফস্টাইল, বাচ্চারা প্রচুর এখন ডিভাইস, গেম এইগুলিতে অনেক বেশি আসক্ত। সো আগে যেমন আমরা স্কুলে অনেক বেশি দৌড়াতাম, সাইক্লিং করতাম, সুইমিংয়ের অভ্যাস ছিল, সেই ফ্যাসিলিটিস কমেও আসছে, বাচ্চাদের মধ্যেও আগ্রহ কমে গেছে। বাইরের যে মানে মাঠের মধ্যে যে দৌড়াদৌড়ি অ্যাক্টিভিটিস, সেগুলো অনেক কমে গেছে। আমাদের ফুড হ্যাবিট আসলে একদমই ভালো না। এখন কিন্তু প্রচুর মানুষজন ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোর দিকে ঝুঁকছে। এটা একটা কারণ হয় যে আমাদের PMOS এর পার্সেন্টেজ অনেক বেশি বেড়ে গেছে। আর একটা হয় যে আমাদের যে কিশোরী যে মেয়েটার মাসিকের সময় পেটে ব্যথা হয়, যেটা অনেক সময় প্যারেন্টসরাও পাত্তা দেন না, বলেন যে এটা স্বাভাবিক, বড় হলে ঠিক হয়ে যাবে। অনেক সময় আমরা চিকিৎসকরাও প্যারেন্টসদেরকে ঠিকভাবে গাইড করতে পারি না। বা এন্ডোমেট্রোসিস, অ্যাডেনোমায়োসিস নামে একটা ভয়াবহ অসুখ যে এই মাসিকের সময় পেটে ব্যথা দিয়েই শুরু হয়, সেটা যদি চিকিৎসক হিসেবে আমরা প্রথম থেকে বাবা মাকে সচেতন করি, তাহলে কিন্তু এটার এই এন্ডোমেট্রোসিস কিন্তু এখন অনেক বেশি ডায়াগনোসিস হচ্ছে, অনেক বেশি বেড়েছে। এটা কিন্তু তার ডে টু ডে অ্যাক্টিভিটি, স্কুল কলেজ, তার পড়াশোনা তো হ্যাম্পার করেই, তার কনজুগাল লাইফে সমস্যা করে, এটাও কিন্তু ইনফার্টিলিটির জন্য একটা অন্যতম প্রধান কারণ। এটা একটা বিষয় হয়। আরেকটা যেটা বললাম যে আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু প্রচুর ডিম্বাণু রিজার্ভ কম, সেরকম পার্সেন্টেজ আমরা পাচ্ছি। সেটা হতে পারে জেনেটিকের একটা ইস্যু তো থাকে, যে আমরা জানি যে একটা ড্যানিশ স্টাডিতে বলেছিল যে ইউরোপিয়ানদের ডিম্বাণু রিজার্ভ যত ভালো থাকে, ওরা যত বয়সে মেনোপজে পৌঁছায়, তার থেকে অনেক আর্লি হচ্ছে মেনোপজে কিন্তু আমাদের সাবকন্টিনেন্টের মেয়েরা পৌঁছায়। এটা একটা বিষয় হতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের তো পলিউশন অনেক বেশি, সেটা যেমন হেলথ হ্যাজার্ডও করছে, সেরকম কি আমাদের ফার্টিলিটির ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে কিনা, সেটাও একটা আমাদের কিন্তু একটা দীর্ঘমেয়াদী স্টাডি হওয়া দরকার আছে। ফিমেল পার্টনার ক্ষেত্রে এগুলি বিষয় থাকে। আরেকটা হয় যে অনেকেই থাকে না জেনে প্রথম 1-2টা সন্তান হয়তো নিজেরাই গর্ভপাত করিয়ে ফেলেন বা MR করিয়ে ফেলেন, যে তারা হয়তো প্রস্তুত না, বা ফ্যামিলির বড় জনের বিয়ে হয় না, ছোট জনের বিয়ে হয়েছে, বা নিজেরা বিয়ে করে ফেলছেন, বাবা মা জানে না, অনেক বিষয় থাকে। বা আমি এখন পড়াশোনা করছি, বা আমি ক্যারিয়ারে শাইন করব, তারপরে বাচ্চা কাচ্চা নিবে, এরকম অনেকগুলো বিষয় থাকে। তারা কিন্তু তো পরবর্তীতে এমনও হয়েছে যে আমাদের চেম্বারে সে চোখের পানি ফেলেছেন, যে তখন আমরা ভুল করেছি বা আমরা সেভাবে অ্যাওয়ার্ড ছিলাম না, কেউ আমাদেরকে গাইড করে নেই, কিন্তু এখন আমরা প্রেগনেন্সি নিতে পারছি না। আর মেল পার্টনারের ক্ষেত্রে যেটা হয় যে এখন কিন্তু শুক্রাণুর রিপোর্ট গ্র্যাজুয়ালি, একসময় কিন্তু 50 মিলিয়ন বা আরও বেশি পার্সেন্টেজ ছিল যে শুক্রাণুর রিপোর্ট নর্মাল। এখন সারা বিশ্বে শুক্রাণুর রিপোর্ট কিন্তু কমে যাচ্ছে। এখন তো 20 মিলিয়ন ছিল একসময়, হচ্ছে লোয়ার লিমিট অফ নর্মাল, এখন 16 মিলিয়ন হচ্ছে লোয়ার লিমিট অফ নর্মাল। আরও 2-3 বছর পর WHO আর কোনো স্ট্যান্ডার্ড বের করবে কিনা, যেটা হচ্ছে শুক্রাণুর নর্মাল রিপোর্টের পার্সেন্টেজ আরও কমলে পরে সেটা নর্মাল ধরা হবে। তার মানে ওভারঅল মেল যে ইনফার্টিলিটি বা শুক্রাণুর রিপোর্ট, সেটাতে কিন্তু সাংঘাতিক রকম ফল করেছে। সো এটা একটা বিষয়। পুরুষদের ক্ষেত্রে স্থূলতা একটা বিষয় থাকতে পারে, কারণ ওই জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ডিভাইস, এগুলি সেডেন্টারি লাইফস্টাইল সবার জন্যই প্রযোজ্য। আর্লি এজে এখন ডায়াবেটিস হয়ে যাচ্ছে, উচ্চ রক্তচাপ হয়ে যাচ্ছে, থাইরয়েডের প্রবলেম দেখা যাচ্ছে সব ক্ষেত্রেই। এগুলি সব কিছু মিলে পুরুষ বন্ধ্যাত্ব অনেক বেশি। এবং আরেকটা হয় যে পুরুষ এবং নারী দুজনের ক্ষেত্রেই যে স্ট্রেস একটা বিষয়, সেটা প্রফেশনাল স্ট্রেস হোক বা অন্য সব কিছু মিলে স্ট্রেস হোক, এবং
সোশ্যাল মিডিয়ার অনেক বেশি ব্যবহার বেড়েছে, যেটা হয় যে সবাই সোশ্যাল মিডিয়াতে সার্চ দেয় বা এটা দেখে ওইটা দেখে, এরকম করে করে আমার কাছে মনে হয় যে স্ট্রেস লেভেলটাও এখন আমাদের নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই বন্ধ্যাত্বের একটা কারণ হচ্ছে। আবার কোনো পুরুষ থাকে যে সহবাসে যেই সময়টাতে নিজেদের ট্রাই করলে ভালো হবে সেটা সহবাসে অক্ষমতা দেখা দিতে পারে, বা কখনো হয় যে শুক্রাণুর রিপোর্ট যেমন খারাপ আছে, লাইফস্টাইলের বিষয় থাকে, আবার এমনও হয় যে বীর্যে যদি কোনো শুক্রাণু না পাওয়া যায় সেটাকে আমরা বলি অ্যাজোস্পার্মিয়া, সেটা পুরুষ বন্ধ্যাত্বের একটা কারণ হতে পারে। নিশ্চয়ই। আরেকটা প্রশ্ন আমি একটু করতে চাই, মানে আমরা এখন আপনি যেমনটি বলছিলেন যে হয়তোবা নিজেরা বিয়ে করে ফেলেছে অথবা কোনো একটি কারণে তারা বিয়ে করেনি কিন্তু বাচ্চা নষ্ট করছে, এটা একটা বড় কারণ বন্ধ্যাত্বের, পরবর্তীতে এসে তারা রিগ্রেট করে। আবার আরেকটা বিষয় যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, যেটা ইমার্জেন্সি পিল, দেখা যায় এমন অনেক দম্পতি রয়েছে যারা 1 মাসে 5 থেকে 7টা ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খায়। এটা কি কোনোভাবে বন্ধ্যাত্বের কারণ হতে পারে কিনা? ইমার্জেন্সি পিল যেটা হয়, প্রথম কথা আমি বলবো যে ইমার্জেন্সি পিল কিন্তু কখনোই একটা কার্যকরী মানে জন্ম নিরোধক না। এটা হয় যে যারা মানসিকভাবে এখনো প্রস্তুত না বা যে কোনো কারণে হোক এখনো প্রস্তুত না, তাদের হয় পুরুষকে অথবা নারীকে সেরকম কোনো মানে যেটা প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন, চিকিৎসকের কাছে শরণাপন্ন হয়ে সেভাবে কোনো না কোনো জন্ম নিরোধক ব্যবহার করা উচিত। আগে তো অনেক বেশি কন্ট্রাসেপটিভ বাংলাদেশে অ্যাভেলেবল ছিল না, সারা বিশ্বেই ছিল না, এখন তো প্রচুর অ্যাভেলেবল আছে, এটা একটা বিষয়। আর ইমার্জেন্সি পিলের কিছু দীর্ঘমেয়াদী বডিতে সাইড ইফেক্ট থাকতে পারে, পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। আর ইমার্জেন্সি পিল যেটা হয় অনেক সময় বাইরে যে প্রেগনেন্সি, টিউবে প্রেগনেন্সি, সেইটা প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে দেয়। কারণ ইমার্জেন্সি পিল কখনো কখনো থাকে যে যাদের হয়তো ইমপ্লান্টেশন জরায়ুতে প্রতিস্থাপন হতে পারতো, সেটাও হওয়াটাকে প্রিভেন্ট করে। এমন হয় যে সেই ভ্রূণটা হয়তো টিউবে সেট হয়ে গেল, তো একটুপিক প্রেগনেন্সি হওয়ার চান্স কিন্তু অনেক সময় বাড়িয়ে দেয়, সেটা কিন্তু আবার পরবর্তীতে একটা ইনফার্টিলিটি বড় কারণ হতে পারে। একটু জানতে চাই ম্যাডাম, এই যে এত বেশি আসলে বন্ধ্যাত্বের শিকার হচ্ছে, নানাবিধ চিকিৎসা পদ্ধতি রয়েছে, কখন আসলে আইভিএফ চিকিৎসাটার আওতাভুক্ত হতে পারে একজন দম্পতি? কোন ক্ষেত্রে এই চিকিৎসাটা তাদের জন্য কার্যকর এবং চিকিৎসা পদ্ধতিটা আসলে কিভাবে করা হয়ে থাকে? ধন্যবাদ। আইভিএফ যদি আমি টোটালটা ব্যাখ্যা করে, এটা হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। আমরা যেটা ব্রড হেডিংয়ে বলি টেস্ট টিউব বেবি, সেটা দুইটা চিকিৎসাতে, একটা হচ্ছে আইভিএফ আর একটা হচ্ছে ইক্সি। ইক্সি হচ্ছে ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, আইভিএফের থেকে আরেকটু অ্যাডভান্সমেন্ট হচ্ছে কি ইক্সি। আইভিএফ চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে হয় যে যদি এমন হয় যে একজোড়া কাপল দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, প্রাথমিক পর্যায়ের চিকিৎসা, সেকেন্ড লাইনের ট্রিটমেন্টকে বলে আমরা আইওয়াই, এই ট্রিটমেন্টগুলো ফেইলিওর, তখন তারা আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে যেতে পারেন। হতে পারে তাদের সমস্ত ফাইন্ডিংসই ভালো আছে, আনএক্সপ্লেইনড একটা বড় একটা গ্রুপ আছে, দেখা যায় 30% পর্যন্ত টোটাল ইনফার্টিলিটি কজের মধ্যে 30% পর্যন্ত কিন্তু আনএক্সপ্লেইনড বা ব্যাখ্যাতীত বন্ধ্যাত্ব হতে পারে যাতে সব কিছু ভালো আছে কিন্তু কখনো ক্লিক করা নাই, কখনোই প্রেগনেন্সি হয় নাই। কিছু ক্ষেত্রে এমন হয় যে ফিমেল পার্টনার কোনো কারণে তার দুইটা টিউব ব্লক, অথবা কোনো কারণে তার এমন একটা প্যাথোলজি হলো যে পিআইডি বা এন্ডোমেট্রোসিস, বা কোনো কারণে তার টিউবে প্রেগনেন্সি হলো, তখন তার দুইটা টিউবে কেটে ফেলতে হলো, তখন তাদের ক্ষেত্রে আর ন্যাচারালি প্রেগনেন্সি হওয়ার সুযোগ থাকে না, সেক্ষেত্রে আইভিএফ চিকিৎসা সাজেশন করে থাকি। কিছু ক্ষেত্রে থাকে যে ফিমেল পার্টনারের বয়স অনেক বেড়ে যাচ্ছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে চিকিৎসা করছেন, চেষ্টা করছেন বা চেষ্টা করেন নাই, কিন্তু এমন একটা বয়সে পৌঁছে গেছেন যে তাদের আসলে ন্যাচারালি কনসেপশন হওয়ার সুযোগটা কমে যাচ্ছে, তাদেরকে আমরা আইভিএফ চিকিৎসা পদ্ধতি সাজেস্ট করতে পারি। কোনো ক্ষেত্রে হয় যে এমন হলো যে সিভিয়ার এন্ডোমেট্রোসিস, যেটা কথা আমরা আলোচনার শুরুর দিকে বলেছিলাম, কারো যদি অ্যাডভান্স স্টেজে এন্ডোমেট্রোসিস থাকে, তাদের ক্ষেত্রে এমন হয় যে তাদের প্রাথমিক চিকিৎসা বা সেকেন্ড লাইনের চিকিৎসা কোনোটাই আমরা তখন সাজেশন না দিয়ে বলি যে আপনারা সরাসরি আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে চলে যান। কিছু হয় যে তার ডিম্বাণু রিজার্ভ যদি কোনো কারণে কমে যায়, ডিম্বাণু রিজার্ভ যদি কমে যায়, তখন বয়স অল্প থাকলেও আমাদের জন্য আইভিএফ একটা কার্যকরী চিকিৎসা পদ্ধতি হতে পারে। যেমন আর পুরুষের ক্ষেত্রে যদি হয় যে শুক্রাণুর রিপোর্ট, শুক্রাণুর সংখ্যা, শুক্রাণুর নড়াচড়া বা শুক্রাণুর মরফোলজি, তিনটা ক্রাইটেরিয়াতে যদি নর্মাল পার্সেন্টেজ থেকে অনেক বেশি ডেভিয়েশন থাকে, অনেক বেশি খারাপ থাকে, তখন তাদের ক্ষেত্রে ন্যাচারালি প্রেগনেন্সির সুযোগটা কমে যায়, তাদের ক্ষেত্রে সরাসরি আমরা আইভিএফের সিদ্ধান্ত দিতে পারি। অনেক ক্ষেত্রে হয় সহবাসে যদি ভীষণ রকম অক্ষমতা থাকে, তারা আসলে ট্রাই করতেই পারছে না, তাদের ক্ষেত্রেও যে আমরা হয়তো কিছুদিন আইওয়াই চিকিৎসা সাজেস্ট করতে পারি, তারপরে না হলে আইভিএফ। কারো যদি হয় যে বীর্যে কোনো শুক্রকীট নাই, অ্যাজোস্পার্মিয়া, যেটা ক্ষেত্রে টেস্টিস থেকে বায়োপসি করে শুক্রাণু সংগ্রহ করতে হয়, সেই ধরনের ক্ষেত্রে ন্যাচারালি প্রেগনেন্সি হওয়ার সুযোগ থাকে না, টেস্টিস থেকে বায়োপসি করে তারপর সেটা দিয়ে, সেক্ষেত্রে আইভিএফ না, যেটাকে আমরা বলি ইক্সি, আমি দুইটা চিকিৎসা পদ্ধতির কথা যে বললাম, এই ধরনের ক্ষেত্রে মানে বড় সড়ো যদি পুরুষ কারণ থাকে, তাদের ক্ষেত্রে আমরা ইক্সি চিকিৎসা পদ্ধতিটা মোর সাকসেসফুল, মোর কার্যকরী মনে করি।
আর যদি ফিমেল পার্টনারের আনএক্সপ্লেন বন্ধ্যাত্ব বা টিউবের কোনো মানে টিউব নাই, ফেলোপিয়ান টিউব যদি অকার্যকর থাকে বা ব্লক থাকে, তাদের ক্ষেত্রে আইভিএফ চিকিৎসা পদ্ধতিও কার্যকর হতে পারে। এই যে আইভিএফ এর কথা বলছি, মানে আইভিএফ মানে তো টেস্ট টিউব বেবি নিয়ে একটা সময় মানুষের অনেক আগ্রহ ছিল। একটা টেস্ট টিউবের মধ্যে কিভাবে একটা বেবি হয়, মানে এটা কি আসলে ভালো সুস্থ কোনো বাচ্চা হওয়া সম্ভব কিনা, এটা একটা প্রশ্ন থাকে। আরেকটা প্রশ্ন থাকে হলো যে বেবিটাকে কিভাবে পরে জরায়ুতে ঢুকিয়ে দেওয়া হয়, এটা কি কোনো বৈধ উপায় কিনা। এই যে বেবিটাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আসলে কি ওই বাবা কিংবা ওই মায়ের শুক্রাণু কিংবা ডিম্বাণু থেকেই কি এটা নেওয়া হচ্ছে, নাকি স্পার্মটা অন্য কারো, আসলে কতটুকু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ, এই জায়গাটার কথা চিন্তা করে অনেকে কিন্তু আইভিএফ চিকিৎসার দিকে অগ্রসরই হচ্ছে না। আপনারা নিয়মিত রোগী দেখছেন, ট্রিটমেন্ট করছেন, অনেকেই করছে, এখন অনেক বেশি সচেতনতা বেড়েছে, কিন্তু প্রত্যন্ত এলাকাগুলোতে, বিভাগীয় শহরগুলোতে এমন অনেক রোগী পাওয়া যায় দীর্ঘদিন ধরে সাফার করছে কিন্তু আসছে না। আপনি আসলে কি বলতে চান, এটা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই আপনার মুখে। যেটা বিষয় আমাদের তো পপুলেশন অনেক বেশি, সেই তুলনায় এডুকেশনাল স্ট্যাটাসটা আসলে এখনও অনেক কম। আর যেটা বিষয় যে সচেতনতাও অনেক বেশি কম। একসময় যেটা হতো, সবসময় ইনফার্টিলিটি কজ হিসেবে নারীকে দায়ী করা হতো। এখন যেমন সচেতনতা কিছুটা বাড়ার জন্য আমরা বুঝি যে পুরুষ বন্ধ্যত্বও কিন্তু সমানভাবে দায়ী। হ্যাঁ, আর সো আইভিএফ চিকিৎসা পদ্ধতির বিষয়টা এরকম যে এটা নিয়ে অনেক রকম মিথ প্রচলিত আছে। হ্যাঁ, ভাবে যে এই আইভিএফ বেবিগুলি মনে স্পেশাল কোনো বেবি, দেখতে আলাদা হবে, ভিনগ্রহে মানুষের মতো হবে, বুদ্ধি অন্যরকম হবে, মানে এমনও ভাবে যে না 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 প্রেসিশনে কেটে দিতে হয় যে এই বেবিটা আইভিএফ বেবি, সেরকমও আছে। সেটা এডুকেটেড মানুষদের মধ্যে বলে যে না, আমার ফ্যামিলি মেম্বাররা খুব রিয়েক্ট করবে, জানে না, অন্য কিছু ভাববে, এরকমও হয়। কিন্তু আসলে আমি বলতে চাই যে আমরা টেস্ট টিউব বেবি কথাটা বললেও এই বেবিটার ক্ষেত্রে যা হয়, ডিম্বাণু এবং শুক্রাণু ল্যাবরেটরিতে মিলানো হয়, ইনকিউবেটরে রাখা হয়। আমরা যে এমব্রায়ো তৈরি করি সেটার বয়স 5 দিন থেকে 6 দিন পর্যন্ত আমরা ইনকিউবেটরে রাখি। এরপরে কিন্তু এই এমব্রায়োটা, যেটা বাচ্চার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, খালি চোখে কিন্তু ভ্রূণ দেখা যাবে না, সেটা মাইক্রোস্কোপের নিচে দেখতে হবে। বেবির মাইক্রোস্কোপিক স্ট্রাকচারটা কিন্তু ওই ল্যাবে তৈরি করা হয়, সেটা কিন্তু মাতৃগর্ভেই বা ইউটেরাসেই ইমপ্লান্ট করা হয়। সেই বেবিটা কিন্তু গ্রো করে মায়ের ইউটেরাসে, আর 8টা-10টা স্বাভাবিক বাচ্চার মতোই সে মায়ের জরায়ুতেই বড় হয়ে থাকে। কিন্তু যেটা হয় যে আইভিএফ বেবি যেহেতু খুবই মানে ব্যয়বহুল একটা চিকিৎসা, সো প্রেগনেন্সি সাপোর্টিভ মেডিসিন আমরা অনেক বেশি দিয়ে থাকি, অনেক বেশি প্রিকশন নিয়ে থাকি যেন এটা অনগোয়িং প্রেগনেন্সি থাকে, মিসক্যারেজ হওয়ার ঝুঁকিটা যেন কমে যায়। এবং সে কিন্তু ইভেন উন্নত দেশে অনেক জায়গাতেই আছে যে আইভিএফ বেবি কিন্তু যদি মায়ের সেরকম কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, নর্মাল লিভেও ট্রাই করতে বলে। যে কোনো কারণে হয়তো অনেক কম বয়সে আইভিএফে যেতে হয়েছে, বলে যে তোমার ভালো থাকলে তোমরা নর্মাল লিভেও ট্রাই করতে পারো, এরকম। সো জন্ম মানে প্রসেসটাও একদমই নর্মাল। এই বেবির সব কিছুই স্বাভাবিক। সো বেবি দেখে আলাদা কোনো কিছু হবে, আলাদা কোনো কিছু বোঝা যাবে, সেই মিথ থেকে সবাইকে বের হয়ে আসতে হবে। সেকেন্ড যেটা বিষয় থাকে যে অন্য কারো ডিম্বাণু, অন্য কারো শুক্রাণু বা অন্য কারো ভ্রূণ আমরা ট্রান্সফার করলাম কিনা। সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডে বলি, আমাদের যেমন কিডনি ডোনেশন, ট্রান্সপ্লান্ট হয়, এটাও যদি সেই সেক্টরে চিন্তা করি তাহলে সাইন্টিফিক্যালি এইটা অ্যাকসেপ্টেবল। আপনি যদি মনে করেন যে আপনার ওভারিতে কোনো এগ নাই, আপনার হাজব্যান্ডের মানে টেস্টিস ফেলিওর করলো, সেখানে কোনো শুক্রাণু পাওয়া যাচ্ছে না, বা কোনো কারণে আপনার হাজব্যান্ড এবং আপনি কম্বিনেশনে ভালো ভ্রূণ তৈরি হলো না, আপনার অন্য কারোর ভ্রূণ নেবেন, এটা সাইন্টিফিক্যালি অ্যাকসেপ্টেবল। আমি যদি রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ডে ব্যাখ্যা দিতে চাই, এটা রিলিজিয়াসলি স্ট্রিক্টলি প্রোহিবিটেড। আমরা যদি আমরা যেহেতু মুসলিম দেশ, সো আমাদের রিলিজনে অন্য কারো ডিম্বাণু, অন্য কারো শুক্রাণু বা অন্য কারো ভ্রূণ নিয়ে প্রেগনেন্সি গর্ভধারণ করাটা হচ্ছে কি টোটালি নিষেধ। তার মানে হাজবেন্ডের শুক্রাণু এবং ওয়াইফের ডিম্বাণু এটা শুধুমাত্র ওই কাপল বা ওই দম্পতির থেকেই নেওয়া হয়, অন্য কারো বাংলাদেশে হচ্ছে না। তবে এই যেটা বললাম সাইন্টিফিক্যালি যেহেতু অ্যাকসেপ্টেবল, সো যেসব দেশে এটা কান্ট্রি পারমিট করে সেই সব দেশে কিন্তু এটা ওপেনলি। হ্যাঁ, আমি যদি আমাদের পার্শ্ববর্তী দেশে চিন্তা করি, ওখানে ওদের রিলিজিয়াস ব্যাকগ্রাউন্ড বলেন বা রাষ্ট্রীয় যে আইন আছে, সেখানে কিন্তু ডোনারিজমটা ওপেন। খ্রিস্টান যে মিশনারি হসপিটালগুলো আছে, ওরা কিন্তু বা কিছু কিছু প্র্যাকটিসিং সেন্টার আছে যারা এটার ব্যাপারে খুব স্ট্রিক্ট, তারা অন্য কোনো ডিম্বাণু, শুক্রাণু বা অন্য কোনো ভ্রূণ ট্রান্সফার করে না, এবং তারা সেটা ডিক্লারই করে যে আমাদের এখানে ডোনারিজমটা আমরা প্র্যাকটিস করি না। কিন্তু ওভারঅল ইন্ডিয়াতে এটা অ্যাকসেপ্টেবল। এবং আমরা যদি পশ্চিমা দেশগুলো চিন্তা করি, ইউরোপিয়ান দেশগুলো বা পশ্চিমা দেশগুলো, সেসব জায়গায় কিন্তু এটা মানে অ্যাকসেপ্টেবল। আচ্ছা, সো কান্ট্রি পারমিটেড, কিন্তু রিলিজিয়াস প্র্যাকটিস মানে
রিলিজিয়াস রেস্ট্রিকশন যেসব জায়গায় আছে সেসব জায়গায় কিন্তু এটা মানে কখনোই পারমিট হবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড হবে। এবং আমি আমার রোগীদের বোঝানোর জন্য যেটা বলি যে যারা খুব ভয় পায়, খুব প্র্যাকটিসিং যারা মানুষ, তারা সবসময় এটা নিয়ে চিন্তা করে বা বলে যে আমার গ্রামের আমার পাশের প্রতিবেশী ইয়ে বলছে বা তার একটা বাচ্চা স্পেশাল বেবি হয়েছে আইভিএফ চিকিৎসার জন্য। এমনও আছে, আমার একজন পেশেন্ট আছে যার ওভারিয়ান রিজার্ভ কিন্তু আইভিএফ এর জন্যই সুইটেবল, আচ্ছা। কিন্তু তাদের এক আত্মীয়র আইভিএফ করার পরে সামথিং স্পেশাল কোনো একটা বেবি হয়েছে। সেটা হতে পারে, আমি জানি না, এখন তো স্পেশাল চাইল্ডের সংখ্যা সারা বিশ্বেই বাড়ছে, সেরকম কোনো একটা স্পেশাল বেবি হয়তো হয়েছে। কিন্তু সেই কারণে ওনার মা, উনি কিন্তু একদম আইভিএফে এনরোল করে ফেলেছিলেন যে এখনই উনি ট্রিটমেন্ট শুরু করবেন। ওনার মা স্ট্রিক্টলি মানা করেছেন যে না, আইভিএফের বেবি স্পেশাল বেবি হয়, তুমি এটাতে ইয়ে করতে পারবা না। তার মানে তারা ধরে নিচ্ছে যে টেস্ট টিউবের মাধ্যমে যে বেবিগুলো পৃথিবীতে আসছে সেগুলো আসলে সুস্থ স্বাভাবিক হতে পারে না। এটা নিশ্চয়ই কোনো মিথ নাকি, আপনি কি বলতে চান? না, 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 এটা কতটুকু সুস্থ বাচ্চা হতে পারে? এটা টোটালি মিথ। আইভিএফে স্পেশাল চাইল্ড বা যা যা মানে এভারেজ পপুলেশনে যা যেরকম ডিজিজগুলো হয় বা যেরকম স্পেশাল চাইল্ড হওয়ার সম্ভাবনা থাকে, আইভিএফ বেবিদের ক্ষেত্রেও সে একই রকম। ইভেন আমি বলবো যে অ্যাডভান্সড আইভিএফের ক্ষেত্রে অ্যাডভান্স ম্যাটারনাল এজে আমরা কিছু কিছু ক্রোমোজোমাল টেস্ট কিন্তু করে নিতে পারি আইভিএফ চিকিৎসা পদ্ধতিতে, যেটাকে বলে পিজিটি, প্রি ইমপ্লান্টেশন জেনেটিক টেস্টিং। সেক্ষেত্রে যদি বাবা মা থাকে যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার থাকে, তারা তো খুব ভয়ে থাকেন যে তাদের বাচ্চা কাচ্চা থ্যালাসেমিয়া মেজর হবে কিনা। বা অ্যাডভান্স ম্যাটারনাল এজের ক্ষেত্রে যে ডাউন সিনড্রোম বা কিছু ক্রোমোজোমাল ত্রুটি কিন্তু মায়ের বয়সের সাথে লিঙ্ক আপ, তারা ভাবেন যে আমার বাচ্চাটা এরকম কোনো কিছু হবে কিনা, বা ফ্যামিলিতে হয়তো একটা ডাউন সিনড্রোমে বেবি আছে সেরকম ক্ষেত্রে, বা মানে বিশেষ শিশু নিয়ে আসলে ভয় পায় প্রত্যেকে যে অটিজম হবে কিনা, চাহিদা সম্পন্ন শিশু হবে কিনা। কিন্তু এই জায়গাটাতে আপনি আশ্বস্ত করতে চান যে এই ধরনের শিশু আসলে জন্মানোর কোনো ঝুঁকি নেই। একটি বিষয় আপনার কাছে জানতে চাই, মানে অনেকে প্রশ্ন থাকে যে আমি টুইন বেবি চাই, অনেকে বলে আমি দুটো ছেলে বাচ্চা চাই, অনেকে বলে আমি শুধু মেয়ে বাচ্চা চাই। আদৌ কি এগুলো করা সম্ভব? টুইন হওয়া সম্ভব। আমরা ইনফার্টিলিটির যে কোনো চিকিৎসার ক্ষেত্রেই যখনই ডিম্বাণু একের অধিক তৈরি হবে, নর্মাল প্রেগনেন্সির ক্ষেত্রেও যখনই দুইটা ডিম্বাণু তৈরি হবে তখনই টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে। আইভিএফের ক্ষেত্রেও আমরা যদি ভ্রূণ ট্রান্সফার দুইটা করি, দুইটাই যদি ভালো কোয়ালিটির ভ্রূণ হয়ে থাকে তখন টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা থাকবে। সো ওভারঅল ইনফার্টিলিটি চিকিৎসাতে টুইন প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সাধারণ ন্যাচারালি ট্রাই করার থেকে। এটা একটা বিষয়। আর যে ছেলে বা মেয়ে আমরা সেক্স ডিটারমিনেশন করে নিতে পারবো কিনা, সেটা যেটা হয় যে ওই ভ্রূণ থেকে আমি যেটা বললাম যে পিজিটি, এই টেস্টের মাধ্যমে কিন্তু এক্স বা ওয়াই ক্রোমোজোম ডিটারমিনেশন করা যায়। তো পিজিটি টেস্টের ফ্যাসিলিটিস বাংলাদেশে চালু হতে যাচ্ছে, কিন্তু আমি জানি না এটা আমাদের দেশে সেক্স ডিটারমিনেশন মানে প্রেগনেন্সির আগেই এমব্রায়ো থেকে এক্স বা ওয়াই ক্রোমোজোম জেনে নেওয়া যাবে কিনা। কিন্তু থাইল্যান্ডে আমি জানি যে তারা চাইলে যদি বাবা মা চায় যে আমি ছেলে বেবি নিতে চাই বা মেয়ে বেবি নিতে চাই, সেটা থাইল্যান্ডে এইটা সেক্স ডিটারমিনেশন করার এবং আমরা খুবই প্রত্যাশা করব যে যে সমস্ত দম্পতি আসলে সেক্স ডিটারমিনেশন করে বেবি নিতে চাই তাদের জন্য সরকার অন্তত বা গভর্নমেন্ট বা একদম বেসরকারি পর্যায় থেকে পিজিটির ব্যবস্থা যেন বাংলাদেশে করা হয়ে থাকে এবং ওই ধরনের ফ্যাসিলিটি যেন সরকার করে দেয়। একটা প্রশ্ন থাকে যে আসলে টেস্ট টিউব বেবির মাধ্যমে অনেকের ধারণা থাকে যে ছেলে সন্তান জন্ম হবার প্রবণতা অনেক বেশি। আদৌ কি সত্য? না, সেরকম কোনো বিষয় নাই যে টেস্ট টিউবের মাধ্যমে ছেলে সন্তান জন্ম নেওয়ার সম্ভাবনা বেশি, সেরকম কোনো তথ্য উপাত্ত আসলে নাই। কারণ সেক্স ডিটারমিনেশন না করলে কোন ফিমেল পার্টনার তো দুইটাই এক্স এক্স ক্রোমোজোম থাকে, আর মেল পার্টনারের ক্ষেত্রে এক্স এবং ওয়াই। সো কোন স্পার্ম আসলে স্পার্মের এক্স কোন কোন মানে এগে আসবে বা ওয়াই কোন এগে আসবে, সেটা আসলে আগে থেকে ডিটারমিনেশন করা যাবে না। সারা বিশ্বের প্রথম আইভিএফ বেবি কিন্তু একজন ফিমেল। জানতে চাই যে সমস্ত নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে একটি সন্তানের প্রত্যাশায় অপেক্ষমান, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি বলতে চাই যে বিবাহিত দম্পতিদের যদি 30-এর মধ্যে থাকে, 1 বছর নিজেরা চেষ্টা করার পরেই তাদের অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে যে ধারাবাহিকভাবে সমস্ত চিকিৎসা শেষ করা উচিত। মানে আজকেই ডাক্তারকে দেখালাম, 2 মাস পর আরেকজনকে দেখালাম, 3 মাস পর আরেকজনকে দেখালাম, এরকম করলে যেটা হয় সবাই কিন্তু প্রাথমিক পর্যায়ে ট্রিটমেন্ট থেকে শুরু করে এবং ট্রিটমেন্টের একটা গ্যাপ পড়ে যায়, ছন্দপতন ঘটে। তৃতীয় বিষয় হচ্ছে যে নারীর কারণে নারীর কারণে যেমন বন্ধ্যত্ব হয়, পুরুষের কারণেও কিন্তু বন্ধ্যত্ব হতে পারে। সো এটা আমাদের পারিবারিক সামাজিক এই প্রেশারটা সাংঘাতিক রকম এসে পড়ে একজন নারীর প্রতি। আমি বলবো যে পুরুষদেরও এগিয়ে আসা উচিত, যেন মেয়েরা যেন মানসিকভাবে বিপর্যয়ের শিকার না হয়। শুধুমাত্র প্রেগনেন্সি হচ্ছে না সেই ইস্যু ধরে কিন্তু অনেক দম্পতি ডিভোর্সের জন্য মানে ওই পথে চলে যায় আমাদের সমাজে। আর একটা যেটা বিষয় যে আমি বলবো একটা
একটা বয়সের মধ্যেই ফ্যামিলি কমপ্লিট করা উচিত, অন্তত একটা বেবি নিয়ে নেওয়া উচিত। সেই সাথে আমরা কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে, যারা আসলে আগে একটা সময় দেশের বাইরে থেকে মেডিসিন আনার জন্য একটা ঝুঁকি ছিল, একটু খরচটা ব্যয়বহুল হয়ে যেত। এখন বাংলাদেশের সমস্ত মেডিসিন অনেক বেশি পরিমাণে রয়েছে। আমরা প্রত্যাশা করব আরও বেশি পরিমাণে মেডিসিন নিয়ে যেন স্বাবলম্বীভাবে আমরা আইভিএফ চিকিৎসা অনেক বেশি স্বাচ্ছন্দ্য করতে পারি, এবং সেই হাত ধরে তো এগিয়ে যাচ্ছে আমাদের দেশ, এবং আপনারাই সেটাকে একদম বিশ্বমানের দরবারে পৌঁছে দিচ্ছেন। আপনাদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আলোচনার একদম শেষ প্রান্তে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই আপনাদের পরিবারে কেউ যদি বন্ধ্যাত্বের শিকার হয়ে থাকে, কোনো দম্পতি কিংবা কোনো নিঃসন্তান দম্পতি দীর্ঘদিন ধরে সাফার করছে, তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ থাকবে, অবশ্যই আর্লি স্টেজে চিকিৎসকের শরণাপন্ন হন, এবং সেটা যেন অবশ্যই একজন বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ হয়। আস্থা রাখুন চিকিৎসকের প্রতি, এবং যদি প্রয়োজন হয় কোনো আইভিএফ চিকিৎসা পদ্ধতির, আমাদের বাংলাদেশে অনেক ইনফার্টিলিটি বিশেষজ্ঞ রয়েছে, এবং সেখানে খুব হামেশাই আইভিএফ চিকিৎসা পদ্ধতি হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং জিটিভির সাথেই থাকুন।